ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। আপনার বরকে একবার দেখবেন না? দেখতে খারাপ হলেও সে আমার বর, ভালো হলেও সে আমার বর। পরপর ৩বার কবুল বলে তাজ্জব হয়ে গেল পিয়া। বাবার বাধ্য মেয়ের মতো বিয়েতে রাজি হয়ে এতক্ষণে সম্বিত ফিরে পেল সে। কাজের মুখ থেকে নিশ্চিত আলহামদুলিল্লাহ শুনে সম্বিত, হতবাক কিং কর্তব্য বিমর্ষে। আশেপাশে এত কোলাহল তার কর্ণকুহর স্পর্শ করতে পারছে না, বোধগম্য হচ্ছে না কে কি বলছে। অনুভূতি শূন্য এক মানবী, মাথার উপর ভন ভন করে ঘুরছে একটা কথাই, সে বিবাহিত। সে বিবাহিত। অবিবাহিত নামক শব্দটা এখন তার অতীত। অবিবাহিত তকমাটা মাথার উপর থেকে বিলীন হয়ে গেছে। সে বিয়ে নামক দৃঢ়বন্ধনে বাধা পড়েছে সে। বড্ড শক্ত সেই অদৃশ্য বাঁধন। একটা অজানা পুরুষের সাথে তার নাম জড়িয়ে গিয়েছে সারা জীবনের জন্য। একদিনের ব্যবধানে বদলে গেল তার পরিচয়, তার ঠিকানা। হঠাৎ কারোর স্পর্শে কেঁপে উঠল সে, মাথা উঁচিয়ে তাকায় সেদিকে। অক্ষিপটে ভাসল কোনো এক মাঝবয়সী নারীর মুখশ্রী। ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। অসম্ভব সুন্দর হাসির অধিকারী নারীর দিকে চেয়ে রইল পলকহীন। মহিলাটির ঠোঁট নড়ছে, কিছু বলছেন তিনি, কিন্তু কি বলছেন? বোকার মতো চেয়ে রইল নাজিফা। সহসা সেই নারীর ললাটে মমতাময়ী উষ্ণ স্পর্শ দিতেই হুঁশ ফিরে। আমি তোমার আরেকটা মা। কথাটার পরিপ্রেক্ষিতে কি জবাব দেওয়া যায় বুঝে উঠতে পারল না সে। বিমূর চোখে চেয়ে রইল, হাঁসফাঁস করতে লাগলো। এতটুকু বোধগম্য হলো নারীটি তার শাশুড়ি। ছোট ছোট দুটো হাত পিয়ার পা ছুতে দিতে আটকে ওঠে, পা জোড়া গুটিয়ে নিল। দেখার জন্য একটু উকি দিতে দৃষ্টিগোচর হলো একটা চাঁদের টুকরো। ফোকলা দাঁতে কিটকিটিয়ে হাসছে সেই চাঁদ। পিয়া অনুভব করলো আজকে দিনের সবচেয়ে সুন্দর মোহনীয় দৃশ্য এটা। মন জুড়িয়ে যাওয়ার মতো। তার অষ্টযুগলো বিস্তীর্ণ হলো। অপটু হাতে বিছানার চাদর খামচে ধরে তুলছে সে। মিষ্টি, আমায় কিন্তু ভীষণ জ্বালাচ্ছ। এখন কিন্তু আমি রাগ করব। মিষ্টির শাসনে সে বিছানার চেপে উপর উঠে আসার চেষ্টা চালালো। ছোট্ট পাজোড়া বিছানা অব্দি এলো না। পিয়া হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। অসাধ্য যেন সাধন করলো ছোট্ট মেয়েটা। আশকারা দিও না, তাহলে তোমার জ্বালিয়ে মারবে, পুরো বাপের ফটোকপি। পিয়ার থেকে বয়সের 4 কি 5 বছরের বড় একজন বলে উঠল কথাটা। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলো তার শাশুড়ির সাথে মেয়েটির চেহারার মিল আছে। ধরে নিল এটা তার ননদ কিংবা ননস হবে। কিছু না বলে মিষ্টির দিকে মনোযোগ দিল সে। অপরিচিত হয়েও কিভাবে লেপ্টে আছে বুকের সাথে, যেন কত বছরের চেনা। লম্বা ঘোমটে টেনে উল্টো দিকে মুখ করে বসে আছে পিয়া। পিছনে এক পুরুষের উপস্থিতি ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তার কায়া। বুক দূর দূর করছে। প্রগাঢ় দ্রোপায় নাক কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে। অন্তঃস্থলে নাম না জানা এক অনুভূতির আনাগোনা। আপনার বরকে একবার দেখবেন না? অতকৃত প্রশ্নে চমকিত হলো পিয়া। ধুকপুকানির নিনাদ ক্রমান্বয়ে বাড়ছে। জিহ্বায় কতগুলো চড়িয়ে যাচ্ছে। ডানে বামে মাথা ঝাঁকায় সে। সঙ্গে সঙ্গে পুনরায় প্রশ্ন শুনতে পেল। কেন? বর পছন্দ হয়নি বুঝি? জিহ্বা দিয়ে অষ্টযুগল ভিজিয়ে নিল সে। কম্পয়মান গলায় মৃদু শব্দে পড়ল, দেখতে খারাপ হলেও সে আমার বর, ভালো হলেও সে আমার বর। তবে দেখবেন না কেন? জবাব দিল না সে। নিরুত্তর নিশার হয়ে বসে রইল। আপনি জানেন না সঙ্গীর দিকে প্রেম নিয়ে তাকালেও সওয়াব হয়? কথাটা তেমন একটা প্রভাব ফেল না পিয়ার উপর। মন্থর নিষ্ক্রিয় রইল। হাত কসলাচ্ছে সে। দেখি এদিকে একটু ফিরুন তো। আপনার তো সওয়াব লাগবে না, কিন্তু আমার লাগবে। আমি আমার বিবিজানকে দেখে সওয়াবের পাল্লা একটু ভারী করি। ভীষণ অপ্রস্তুত হলো পিয়া। বাক্যটায় অশ্লীলতা লেশমাত্র নেই। তারপরও তার মনে হলো লোকটা ঠোঁটকাটা লাগামহীন। মুখে কিছু আটকায় না। লজ্জায় আড়ষ্ট হয়ে গুটিয়ে নিল নিজেকে। দেওয়াল ঘেঁষল। আপনাকে এদিকে ফিরতে বলেছি, আর আপনি তো দেখছি দেয়াল ভেদ করে পাশের রুমে চলে যাচ্ছেন। লজ্জারা ভিড় জমালো পিয়ার চোখে মুখে। লাল হলো নাকের ডগা। উপলব্ধি করলো পুরুষটি তার নিকটে আসছে। এক পা তাদের মধ্যকার দূরত্ব কমছে, বাড়ছে সান্নিধ্য। পিয়ার নিঃশ্বাসের গতি বাড়ছে। মৃগী রোগী নাই হাত পা কাঁপতে শুরু করলো। তার হাতটা পুরুষালী হাতের ছোঁয়া পেতেই বরফে নাই জমে গেল একেবারে।
নিঃশ্বাস আটকে এলো নাসিকায়। নতুন এক অনুভূতির আগমন ঘটেছে কায়া জুড়ে। তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছে মানুষটা। নিষ্প্রভ বিহ্বল চোখে এলোমেলো নেত্রপাত করলো। অপ্রস্তুত হাত টান দিতেই মানুষটা ঘোর লাগা কণ্ঠে বলল। নড়বেন না প্লিজ। মানুষটা গরম নিঃশ্বাসে জড় বস্তুর ন্যায় অনড় নিশ্চল বসে রইল। নাজিফা নিঃশ্বাসও নিচ্ছে না। পিয়ার মুখোমুখি বসে ঘোমটার আড়াল হতে মুখটা হাতের আঁচলে নিল। পিয়া এক পলক তাকিয়ে নত দৃষ্টি করে তৎক্ষণাৎ অস্বস্তিতে অবস্থা নাজেহাল। একটা পুরুষের এত কাছাকাছি সে কখনো যায়নি। তাকান আমার দিকে। পিয়া শুনল না কথা, তাকলো না তার দিকে। তিত্তির করে কাঁপছে কণ্ঠনালী আর ওষ্ঠজোড়া। জড়সড় হয়ে মিয়ে গেল আরো একটু। অনুভব করলো তার বড্ড তৃষ্ণা পেয়েছে। পানির অভাবে গলা শুকিয়ে কাট। এক ফোঁটা পানি না পেলে এখনই সে মারা যাবে। প্রাণ পাখি এখনই উড়াল দিবে খোলা অন্তরিক্ষে। দৈবাত ললাটে মোহময় স্পর্শ পেয়ে কম্পিত হলো সর্বাঙ্গ। হাত পা ছেড়ে দিল তার। সিদ্ধারা পেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। অজানা অনুভূতিতে শিহরিত হলো কা। চকিত ভীত সন্ত্রস্ত চক্ষু জোড়া আবদ্ধ হলো মানুষটার চঞ্চল চোখে। সুদীপ্ত হাসলো পাশের মানুষটা। এগুলো তানভীরের নামের সিলমোহর। আপনি যতবার আপনার আঙুলের দিকে তাকাবেন ততবার আপনার হাত আপনার কপাল ছুবে। আপনি অনুভব করবেন আপনার স্বামীর প্রেমময় প্রথম স্পর্শ। পিয়ার মনে মনে বার কয়েক নামটা আড়ালো। তানভীর। এই তানভীর নামক মানুষটার অর্ধাঙ্গিনী সে। আপনাকে নিজের করে এখানে রেখে গেলাম। আমি আবারও আসব বর বেশে। আপনাকে সাদা মাটা না রানীর মতো সাজিয়ে নিয়ে যাব আমার ছোট্ট সাম্রাজ্যে। বিছানা থেকে নেমে দাঁড়ায় তানভীর। পিয়া এখনো ঘোরের মধ্যে আছে। কয়েক সেকেন্ডের মাঝে যেন সব হয়ে গেল। অক্ষি বিভ্রম এখনো কাটছে না। বিছানার উপর বসা হতবিহ্বল কিং কর্তব্য বিমূঢ় রমণীটিকে দেখে হাসলো তানভীর। দরজার কাছে গিয়ে আবারও পিয়াকে ডাকলো তানভীর। শুনুন। আশঙ্কিক ডাকে ভরকে গেল পিয়া। ঘাড় কাত করে চেল। আমার রাজমহিষীকে আপনার আমানতে রেখে গেলাম। তার একটু যত্ন নেবেন, ঠিক আছে? পিয়াও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। পরক্ষণে নিজের বোকামি আর অচেতনতা বুঝতে পেরে হতবুদ্ধি হয়ে গেল সে। জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে দৃষ্টি ফিরিয়ে নিল। পিয়ার এহেম কাণ্ড দেখে ফিক করে হেসে ফেল তানভীর। পিয়াকে অপ্রস্তুত করতে পেরে যেন মজা পেল। হাসির নিনাদে পিয়ার লজ্জার মাত্রা আরও একটু বেড়ে গেল। নিজের ছোট আলমারি থেকে এক এক করে সবগুলো কাপড় ভাঁজ করে টলিতে নিল পিয়া। টলি নিয়ে বসার ঘরে পা রাখতে পেপার থেকে মুখ সরিয়ে বেলাল শেখ প্রশ্ন করলেন। সাত সকালে এত বড় ট্রলি নিয়ে কোথায় যাও? পিয়া মুখ কালো করে ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল। মাথার ওপর বোঝা হয়ে গিয়েছিলাম বলেই তো মিথ্যে অসুস্থতার কথা বলে এনে অপরিচিত লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছ। মিড টার্ম শেষ হলে এত বড় ট্রলি নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে উঠবো। তোমার বাড়িতে আর আসবো না। তোর বাপের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তিনিও আমার অপরিচিতই ছিল। আমি কি সংসার করিনি? তোদের দুজন ভাই বোনকে জন্ম দেইনি? ফুস করে নিঃশ্বাস চালো পিয়া। ওটা 90 দশকের ঘটনা, এখন যুগ পাল্টেছে। বিয়ে হয়েছে, এখন আস্তে আস্তে চিনে যাবি। তাই বলে ধরে বেঁধে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিবে? এখন আমি হলে গিয়ে বান্ধবীদের কি বলবো? আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত মহিলা, আমার বর দেখতে বুড়া। বুড়ো শব্দটা শুনে বিস্ময়ের চোয়াল ঝুলে গেল শিন আহমেদ আর বেলাল শেখের। দীর্ঘশ্বাস ফেল দুজনে। বলতে চেনা হলে বলো না, অনুষ্ঠান যখন হবে তখন সবাইকে জানিও। কেন বলবো না কেন? আমি চিৎকার করে বলবো আমি বিবাহিত, আর সবাইকে বলবো ওই অপরিচিত লোককে ট্রিট দেওয়ার জন্য পাগল করে যাতে ফেলে। আচ্ছা সবাইকে বলো, কেউ নিষেধ করেনি বলতে। এখন খেয়ে তারপর বাসা থেকে বেরোবে। শিরিন টেবিলে নাস্তা দাও। খাবো না, তোমার টাকায় কেনা খাবার। তোমার টাকায় খাই বলেই তো বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছো। তাহলে জামা কাপড়ও রেখে যাবো, সেগুলো আমার টাকাই কেনা। পিয়া কপালে ভাঁজ ফেলে বলে। তো বলে হনহনিয়ে পেরিয়ে গেল। 5 মিনিটও গেল না। এর আগেই পিয়া এক হাত টলি আর অন্য হাত নাক মুছতে মুছতে ভেতরে ঢুকলো। কান্নার ফ্যাসফ্যাস শব্দে সামনে চাইলেন বেলাল শেখ। মেয়েকে কাঁদতে দেখে বুকটা স্যাত করে উঠল ওনার। পেপার ফেলে ব্যস্ত হাতে মেয়েকে বুকে আগলে নিলেন তিনি। এক একটা হিসকি বুকে গিয়ে পিচ্ছে খুব সূক্ষ্মভাবে। বড্ড অপরাধ বোধ হচ্ছে। মাথার উপর ঘুরপাক খেলতে লাগলো একটা কথায়, বিয়েটা দিয়ে কোনো ভুল করে ফেললাম না তো? বেলাল শেখ দিশাহারা হয়ে পড়লেন। মেয়েকে কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারলেন না।
নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। মন বলছে ভুল করে ফেলেছেন। এভাবে কোনো কিছু না জেনে বিয়ে দেওয়া ওনার মোটেও উচিত হয়নি, কিন্তু বাবা হিসেবে তিনিও তো নিরুপায় ছিলেন। এমন ভালো ছেলে কোন বাবাই বা হাতছাড়া করতে চায়। বিয়ের পরও পড়াশোনার সুযোগ দিবেন তারা। পড়াশোনা শেষ হলে বড় করে রিসেপশন করে পিয়াকে তাদের বাড়ি নিয়ে যাবে। সবকিছু বিবেচনা করে যে তিনি আর নিষেধ করতে পারেনি, কিন্তু মেয়ের কান্না দেখেও ভেতরটা পুড়ছে, অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি সচিনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইলেন, বাবা, বড্ড অন্যায় করে ফেলেছি তাই না? মাফ করে দে আমাকে। আসলে আমি বাবা তো ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করতে চাইনি। পিয়া আরও শক্ত করে তার বাবার কলার আঁকড়ে ধরে। ক্রমান্বয়ে বাড়ে কান্নার মাত্রা। হেসকি উঠেছে তার, ভাঙ্গা গলায় থেমে থেমে বলে, বোঝা হয়ে গিয়েছিলাম বুঝি, যার জন্য বলা কওয়া ছাড়া এইভাবেই বিয়ে দিয়ে দিলে। পিয়ার মাথা তুলে পরম মমতায় চুমু এঁকে দিলেন ললাটের ঠিক মধ্যিখানে। কাতর স্বরে বলেন, তার বাবা মায়ের কাছে কখনো বোঝা হয় না মা। নিয়ম অনুযায়ী তোকে পরের ঘরে যেতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সব বাবা তাদের মেয়েকে বিদায় দিতে হয়। তারা এটাও চাই কোনো ভালো ছেলে যেন তার মেয়ের জীবনসঙ্গী হয়ে আসে। আমি সেই ভালো ছেলেটার সন্ধান পেয়েছি মা, তাই আর। পিয়ার কান্নার গতি কমেছে, থেকে থেকে দিচ্ছে হেসকি। আমি তোমার সব সিদ্ধান্তকে সম্মান করি বাবা। আমি জানি তুমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করবে। তবে এই মিথ্যে বলাটা কি বেশি জরুরি ছিল? সেদিন আমি 6টায় বাসা থেকে বের হয়েছি। ক্লাস, অ্যাসাইনমেন্ট, টিউশনি শেষ করে ফিরেছি 4টার পরে। সারাটা দিন আমার পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। মাত্রই খেতে বসেছি, প্রথম লোকমাটাও মুখে তুলতে পারিনি। এর আগেই বাসা থেকে ফোন, তোমার অবস্থা ভালো না। আমার উপর দিয়ে যে কি গেছে কেবল আমি জানি। বারবার দোয়া করেছি তোমার যেন কিছু না হয়। বেলাল শেখ মলিন হাসেন, আলতো করে হাত রাখেন পিয়ার মাথায়। এমন ভুল আর হবে না মা। পিয়া চোখের পানি মুছে তীক্ষ্ণ নজরে তার বাবার দিকে চাইল, সন্ধিয়ান গলায় প্রশ্ন করল, এমন ভুল আর হবে না মানে? আবারও আমাকে বিয়ে দিবে নাকি? শব্দযোগ হেসে উঠলেন বেলাল শেখ। কিছু একটা বলতে যাবেন তার আগে পিয়ার মুখের সামনে খাবার তুলে ধরেন শিরিন আহমেদ। এসব আলোচনা বন্ধ। কাল রাতেও কিছু খাসনি, খেয়ে নে, নয়তো অসুস্থ হয়ে যাবি। পিয়া তীক্ষ্ণ চোখে তার মায়ের দিকে তাকালো, নিরেট গলায় বলল, আদর দেখিয়ে এখন মন গলাতে এসেছো? আমার মন এত সহজে গলবে না। নৈশব্দে হাসলেন তিনি। লোকমাটা আরো একটু মুখের কাছে নিয়ে গেলেন, নিজম শান্ত স্বরে বলেন, তুই যা মনে করিস, এখন খেয়ে নে। খাবার দেখে রাতের খিদে মাথা চাড়া দিয়ে ওঠে পিয়ার। বিলম্ব করে না সে, দ্রুতই মুখে পুরে নিল খাবার। মুখে নিয়ে চিবাতে চিবাতে বলে, এটাই শেষবার। এরপর এমন করলে আর আসবো না। এখন আমার নতুন ঠিকানা হয়েছে, ব্যাগপত্র নিয়ে সোজা ওখানেই চলে যাব। তুই কেন বিশ্বাস করছিস না আমার সত্যিই বিয়ে হয়ে গেছে? আরে গতকাল আমার বিয়ে হয়ে গেছে। ঘন্টা খানিক ধরে তানিয়াকে একটা কথাই বলে যাচ্ছে পিয়া, কিন্তু তানিয়া বিশ্বাস করার বদলে বিরক্ত হচ্ছে বেশি। কপালে পড়ে থাকা ভাজি তার প্রমাণ দিচ্ছে। এক কথা বারবার সহ্য করতে না পেরে দাঁত কিরমির করে বলল, তোর এই ঘ্যান ঘ্যান বন্ধ করবি প্রিয়া? কত পড়া জমে আছে সেই খেয়াল তোর আছে? বাড়ি থেকে এসেছিস, আগে একটু রেস্ট নে, তারপর পড়তে বস। কোমরে হাত রেখে বলে, এটা বিশ্বাস করলে কি তোর জাত যাবে? বোঝা আমাকে। হাতে থাকা বইটাও বন্ধ করে তানিয়া। আগুন ঝরা চোখে তাকালো পিয়ার দিকে। তোরই বা এত কিসের মাথা ব্যথা আমাকে বিশ্বাস করানোর যে তোর বিয়ে হয়ে গেছে? আগে এটা বোঝা আমাকে। তানিয়ার হাতটা ধরে পিয়া পুনরায় বলল, কারণটা হলো যে পুরুষ আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তোরা দল বেঁধে সেই পুরুষের পকেট খালি কর, স্বাদ মিটিয়ে দে বিয়ে করার। সহসায় তার নজরে এলো আঙ্গুলে থাকা আংটিটার দিকে। তৎক্ষণাৎ তাকিয়ে দেখাই সে। এই দেখ, বিয়ের পর ওই অসভ্য লোক এটা আমায় পরিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ তানিয়াকে দেখে সে। তানিয়া আংটিটা উল্টে পাল্টে দেখলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। এমন হাজারটা রিংস জুয়েলার্সের দোকানে অনায়াসে কিনা যায়। এখন সামনে থেকে সর, না হয় তোর মাথা ফাটিয়ে দিব। বুঝাতে ব্যর্থ হয় তপ্ত শ্বাস ফেলে পিয়া। আচমকা তার মনে পড়ে কপালে চুমু দেওয়ার কথা। পিয়ার হাত সোজা চলে গেল কপালে, প্রগাঢ় দ্রোপায় মিয়ে গেল সে। সরব অধরকণে প্রস্ফুটিত হয় লাজুক হাসি, মন মাঝে শিহরিত হয় সেই অনুভূতি। তানিকে বলতে চায় চুমু দেওয়ার কথা, পরক্ষণে অদৃশ্য হাতে নিজের লাগাম টেনে ধরে সে। এসব লজ্জার কথা কারো কাছে প্রকাশ করার মতো না। পিয়াকে এমন লজ্জা পেতে দেখে ভুরু কুঞ্চিত হয় তানিয়ার, চাউনি হয় তীক্ষ্ণ।
এমন পাগলের মতো করছিস কেন? অন্য মনস্ক থাকায় তানিয়ার কথায় ভীষণ চমকালো পিয়া। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিল সে। বলেও ওসব চুমুটুমুর কথা ওকে বলা যাবে না। তানিয়া বিরক্তি দিতে যা উচ্চারণ করে, করজোর করে বলে, বিশ্বাস কর বোন, আমার ভুল হয়েছে। এত বড় লাগেজ দেখে জিজ্ঞাসা করা যে কেন নিয়ে আসছিস, না জিজ্ঞাসা করতাম আর না পাগলের প্রলাপ শুনতে হতো। তানিয়ার কথা শুনে মুখ ভেঙচি দেয় সে। আঙ্গুল উঁচিয়ে বলল, খবরদার, পরে আমার কথা শুনিয়েছিস তো সোজা মেরে পুঁতে ফেলবো। তুই যাবি এখান থেকে? ফুস করে নিঃশ্বাস ছাড়ল পিয়া। বিছানার উপরে ফেলে রাখা মোবাইলটা নিয়ে চলে গেল রুমের সাথে লাগোয়া বারান্দায়। বিকেলের একদলা স্নিগ্ধ বাতাস গা ছুঁয়ে দিল তার। শিরশিরে ওঠে শরীর। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল সে। চোখ মেলে তাকালো, গিয়ে দাঁড়ালো গ্রিল ঘেঁষে। সারি সারি করে বাস, মোটর সাইকেল, রিক্সা যাচ্ছে। বারান্দা থেকে স্পষ্টই দেখা যাচ্ছে সব। তানিয়া গ্রামের মেয়ে, পিয়া শহরের মেয়ে হলো। বাসা থেকে ভার্সিটি অনেক দূর। যাতায়াত করতে করতে ক্লাস আওয়ার শেষ। সেজন্য সাবলেটে ভাড়া থাকে দুজন। ম্যাচ কিংবা হলের রান্না তাদের কারোরই মুখে রোচে না, সেজন্য সাবলেটে নিজেদের মতো থাকে দুজন। মিলেমিশে দুজনেই রান্না করে। ভাবনার মাঝে মোবাইল বেজে উঠল তার। স্ক্রিনে ভাসমান আননোন নাম্বার। পিয়া ধরবে না করেও শেষে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম, ফ্রি আছো? পিয়া চিনল না কণ্ঠস্বর। তুমি করে কথা বলার কপালে ভাঁজ পড়ে তার। সন্ধিয়ান গলায় জানতে চায়, জি, কে বলছেন? আমি তানভীর ভাইয়ার বোন আফরিন। তানভীর নামটা শুনে ধক করে উঠে বুকে। মোবাইল হাত থেকে পড়ে যেতে নিলে তাড়াতাড়ি সেটা আঁকড়ে ধরে পিয়া। তোতলাতে বলে, জি বলুন। পিয়াকে তোতলাতে শুনে শব্দহীন হাসে আফরিন। মেয়েটা যে অপ্রস্তুত হয়ে পড়েছে সে বেশ বুঝতে পারছে। আঙ্কেলকে কল করেছিলাম, বলল তুমি নাকি ফিরে এসেছো। আমার জন্য অবশ্য সুবিধাই হয়েছে, তোমার ভার্সিটির পথে আমার বাসা। আসলে হয়েছে কি, বিয়েটা তো হঠাৎ করেই হয়ে গেল। যদিও পরে রিসেপশন হবে, তারপরও মিষ্টির বাবা টাকা দিল তোমায় কিছু কিনে দেওয়ার জন্য। বের হতে পারবে একটু? পিয়া বাইরে তাকালো। পরন্ত বিকেল এখন। রোদের তাপ কমে এসেছে। যাবে কি যাবে না চিন্তায় পড়ে গেল সে। আইটাই শুরু করে। পিয়ার উত্তর না পেয়ে আফরিন পুনরায় বলল, একটু শোনো না প্লিজ, আজকেই আমি ফ্রি আছি, কাল থেকে আবার ব্যস্ত হয়ে পড়ব। এরপর সময় বের করতে কষ্ট হবে আমার। পিয়া কিছুক্ষণ ভাবলো, কিছু একটা ভেবে চট করে জিজ্ঞেস করলো, আপনি একাই আসবেন তো? আমি একাই আসব, শুধু সাথে মিষ্টি থাকবে। মিষ্টির নাম নেওয়াতে আপনা আপনি পিয়ার ঠোঁটের কোণে প্রস্ফুটিত হয় এক চিলতে হাসি। উৎফুল্ল স্বরে বলে, আপনি কোথায় থাকবেন টেক্সট করে রাখুন, আমি রেডি হয়ে এক্ষুনি বের হচ্ছি। রুমে এসে চটপট করে তৈরি হয়ে গেল সে। তাকে এত জলদি তৈরি হতে দেখে তানে অদ্ভুত চোখে চেয়ে রইল। পিয়ার মতিগতি ঠিক ঠাউর করতে না পেরে সন্ধিয়ান গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছিস তুই? পিয়া চোখে কাজল দিতে দিতে জবাব দেয়, আমার ননদ না ননাস জানি না কল করলো, বললো মিট করার জন্য। তানিয়া রাগি চোখে তাকাই ওর দিকে। দাঁত কিরমির করে বলে, আবারও শুরু করলি? পিয়া আর কিছু বলে না, নিজের মতো রেডি হয়ে বেরিয়ে গেল। মিনিট 30 হয় রেস্টুরেন্টে বসে আছে পিয়া আর আফরিন। মিষ্টি পিয়ার কোলে বসে তার চোখমুখ হাতড়ে চলেছে। কখনো পিয়ার গালে হাত দিয়ে পলকিন তাকিয়ে থাকছে, আবার বুকের সাথে মিশে যাচ্ছে। ব্যাপারটা বেশ এনজয় করছে সে। আর চোখে বার কয়েক আফরিনের দিকে চাইল সে। খিদের কথা বলে টেনে টুনে এখানে নিয়ে এসেছে, অথচ আধা ঘন্টা হয়ে গেল কিছু অর্ডার করেনি। একমনে মোবাইল চেপেই চলেছে। সহসায় তাদের টেবিলে বড় বড় ফর্মাল ড্রেস আপে কোনো পুরুষ এসে দাঁড়ায়। পা থেকে চোখ তুলে পিয়া মুখ অব্দি যেতে পারল না। এর আগে সেই পুরুষের গলার স্বর শুনে কেঁপে উঠল তার পুরো শরীর। সরি এতক্ষণ আমার জন্য অপেক্ষা করার জন্য। হিমশীতল হয়ে এলো পিয়ার হাত পা। আঙ্গুলগুলো কাঁপতে লাগলো ক্ষীণ। এই কণ্ঠস্বর তাকে ঘায়েল করে, লজ্জায় মুড়িয়ে দেয়। এই কণ্ঠস্বরের মালিক আচানক এসে তাকে নিজের করে নিয়েছে, উলটপালট করে দিয়েছে তাকে। ভয়ে ফাঁকা ঢুক গিলে সে। এইবারে হাত থেকে মোবাইল রাখলো আফরিন। কপট রাগ দেখিয়ে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো ভাইয়া? তানভীর ধপ করে পিয়ার পাশে বসে পড়ল। আলতো স্পর্শ লাগে দুজনের।
এবারে যেন পিয়া আর দুনিয়ায় নেই। ধকধক করে বুক কাঁপছে, হৃৎপিণ্ড লাফানোর গতি বেড়েছে, গা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। ঢাকা শহরের জ্যামের কথা তো জানিসই, নতুন করে কি বলবো? হয়েছে, অজুহাত দেখানো বন্ধ করো। মেয়েটা সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। পিয়া যেন আকাশ থেকে পড়লো, বোকা বনে গেল জায়গায়। চোখ বড় বড় করে চাইলো আফরিনের দিকে। তানভীর পিয়ার দিকে মুখ করে পুরো নাচিয়ে প্রশ্ন করে। তাই নাকি ম্যাম? পুনরায় তানভীরের স্বর শুনে লজ্জায় সিটিয়ে গেল পিয়া। তানভীরের চোখে চোখ রাখার সাহস হলো না। আফরিন পিয়ার কোল থেকে মিষ্টিকে নিয়ে নিল, পিয়াকে উদ্দেশ্য করে বলল, এনজয় ইয়োর টাইম, আমি আসি তাহলে। আফরিনের চলে যাওয়ার কথা শুনে আতকে উঠল পিয়া। একা এই মানুষটার সাথে থাকতে হবে ভেবে গলা শুকিয়ে এলো তার, মাথা ঘুরতে লাগলো। থাক আমাদের সাথে। আফরিন ক্ষণকাল তানভীরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ফিক করে হেসে দেয়। সব জায়গায় সবার থাকা মানায় না। কিছু কিছু সময় নিজেদের একান্ত ব্যক্তিগত, তৃতীয় ব্যক্তি বেমানান সেখানে। বলেই বিদায় নিয়ে পা বাড়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার জন্য। আফরিনের চলে যাওয়া দেখে পিয়া মনে প্রাণে তাকে আটকাতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। ততক্ষণে সে বুঝে গেছে দুই ভাই বোন তাকে প্ল্যান করে নিয়ে এসেছে। আফরিন চলে গেছে মিনিট 5 হবে। লজে একদম সিটিয়ে গেছে পিয়া। দেওয়াল ঘেঁষে বসলো সে। দুজনের মাঝে সৃষ্টি হয় দূরত্ব। পিয়াকে এমন লজ্জা পেতে দেখে হাসে তানভীর। দুজনের মধ্যকার দূরত্ব মিটিয়ে নিল তৎক্ষণাৎ। স্পর্শ লাগে বাহুতে বাহুতে। পিয়ার হাত তিত্তি করে কাঁপতে থাকে। তানভীর আংটি পরানো হাতটা মুঠোবন্দি করে নিতে আবারও কেঁপে উঠল পিয়া। হাত পা অবশ হয়ে এলো তার, নড়ার শক্তিটুকু পেল না। হাঁসফাঁস লাগছে তার। মনে মনে দোয়া করলো কোনো অলৌকিক শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে যেতে, কিন্তু এটা সম্ভব নয়। তানভীর মৃদু স্বরে বলে, আমার দিকে তাকান। তাকানোর বদলে চিবুক নুইয়ে ফেলে পিয়া। এই মানুষটার চোখে চোখ রাখার সাহস বা শক্তি কোনোটাই তার নেই। চোখে চোখ রাখা মাত্রই মরে যাবে সে। কয়েকবার বলার পরও যখন পিয়া তাকালো না, তখন অধৈর্য হয়ে তানভীর আবারও বলল, কি হলো, তাকান আমার দিকে, না হলে উল্টাপাল্টা কিছু একটা করে বসতে কুণ্ঠাবোধ করব না আমি। সেই অধিকার আমার কিন্তু আছে। বলতে দেরি আর অন্য হাতে কপাল ঢেকে ফেলতে দেরি করলো না পিয়া। এহেম কাণ্ডে স্মিত হাসে তানভীর, তো আঙ্গুলে কপাল ঘেঁষে বলল, আপনার কি মনে হয় এভাবে হাত দিয়ে কপাল ঢেকে ফেললে আমি আমার কাজ করতে পারবো না? ওখান থেকে হাত সরানোর শক্তি আমার নেই, নাকি চুমু দেওয়ার জায়গার অভাব? কোনটা? আই থিঙ্ক আপনি ইনডিরেক্ট চাইছেন আপনার ঠোঁটে আমি। চোখ মুখ খিচে বন্ধ করে লজ্জাবতীর নাই নুয়ে পড়ে পিয়া। ঠোঁটে ঠোঁট চেপে ধরে, যেন তানভীর তার সন্ধান না পায়। প্রগাত ত্রোপায় গা শিরশির করে কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে তার। কিঞ্চিত দূরে সরে জড়সড় হয়ে বসে সে। হুট করে সারা জীবনের জন্য জীবনের সাথে জড়িয়ে যাওয়া মানুষের স্পর্শে এলোমেলো হয়ে যাচ্ছে সে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। ডিপ ডিপ করে দ্রুত গতিতে লাফিয়ে চলছে বুকের বাঁ পাশে থাকা হৃদযন্ত্রটা। কোনো এক অজানা অনুভূতি উকি দিয়েছে মনে কোণে। কি আশ্চর্য, কালকের আগেও সে এই মানুষটাকে চিনত না, আর আজকের পর থেকে তার উপর যদি কারোর বেশি অধিকার থেকে থাকে, তাহলে এই মানুষটারই সবচেয়ে বেশি। ভীতি, শঙ্কা, লজ্জা, জড়তা এবং মনে উকি দেওয়া সম্পূর্ণ অজানা অনুভূতি। আবেশে চোখ বুজে নিল সে। অদ্ভুত সেই মিশ্র অনুভূতি অনুভব করতে লাগলো। দৈবাত তার হাতে চাপ পড়তে সম্ভিত ফিরে পাই তার, আর চোখে চাইল হাতের দিকে। তানভীর এখনো আগের মতো তার হাতটা ধরে রেখেছে, আঙ্গুলের ভাঁজে গলিয়ে দিয়েছে আঙ্গুল। ম্যাম আপনি কি রাজি? আমি কি দিব? আপনি রাজি থাকলে আমার দিতে অসুবিধা নাই। আমি এক পায়ে খাড়া। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে পিয়ার। একের পর এক লাগামহীন কথা আর সে নিতে পারছে না তানভীরের হাতের ভাঁজ থেকে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সুটামদেহী বলবান মানুষটার সাথে কিসে পেরে ওঠে। তানভীর হাতটা আরো শক্ত করে ধরে। কেন বৃথা চেষ্টা করছেন মিসেস তানভীর এহতেশাম? হাতটা এত সহজে ছেড়ে দিব বলে তো ধরিনি, বরং এই হাতটা শক্ত করে ধরে হাতের মালিকের সাথে সারা জীবন কাটাবো বলেই ধরেছি। এত সহজে তো ছাড়ছি না। তানভীরের কথা শুনে ভালো লাগে ছেয়ে যায় পিয়ার অন্তঃস্থল। সবকিছু ছাপিয়ে তারও নিজের একজন হয়েছে।
নিজের ভালো লাগা চেপে রাখে অন্তরে, মুখে প্রকাশ করলো না, মৃদু স্বরে বলে। ছাড়ুন না হাতটা, মানুষ দেখছে। কণ্ঠে অনুনয় তার। পুরো রেস্টুরেন্টে চোখ বোলায় তানভীর, সবে যে যার মতো ব্যস্ত। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ প্রেমিকা নিয়ে, কেউ কেউ আবার বন্ধু বান্ধবী নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। তানভীর শব্দহীন হেসে জবাব দেয়। দেখুক মানুষ, তাতে আমার কি? আমি কি অন্যের বউয়ের হাত ধরেছি নাকি? পিয়া অসহায় চোখে চাইতেই দুষ্টু হাসে তানভীর। বাচ্চাদের মতো এমন পাগলামি কেন করছেন? পিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল তানভীর, মৃদু মোহনীয় স্বরে পড়ল। কারণ সমস্ত পাগলামি যে জমিয়ে রেখেছিলাম বউকে দেখাবো বলে, বউকে বিরক্ত করব বলে। ফাইনালি বউকে জ্বালানোর দিন এসেছে। সুযোগ হাতছাড়া করতে চাইছি না। মিসেস তানভীর এহতেশাম। নিষ্পলক ক্লান্তহীন চোখে তানভীরের দিকে চেয়ে রয় পিয়া। হুট করে তার লজ্জা আর জড়তা কাটতে শুরু করেছে। পাশে থাকা সুদর্শন পুরুষটির দিকে ব্যাহের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তার। মনে বলছে চেয়ে থাক, মানুষটা তো তোরই। নির্লজ্জ বেহার মতো তাকিয়ে থাকার অধিকার একমাত্র তোরই আছে। কাজল টানা দু চোখের অক্ষি কঠোরে যখন গভীর অনুভূতি উপচে পড়ার উপক্রম, ঠিক তখনই চোখ টিপে তানভীর রগর গলায় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। মিসেস কি তার মিস্টারের প্রেমে পড়ে গেল? কাজল টানা দু চোখের চাহনি যে এটাই বলছে। বিলম্ব করে না পিয়া, তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে নেয়। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথা উঁচু করতে পারছে না সে। লজ্জা পাচ্ছেন কেন মিস? সরি মিসেস, আমার প্রেমে পড়ার অধিকার কেবল আল্লাহ আপনাকে দিয়েছে, আর কাউকে না। এই অধিকার হাতছাড়া করবেন না, না হলে পরে শেষ বয়সে কিন্তু আফসোস করতে হবে। ফাঁকা ঢোক গিলে পিয়া যতটুকু সাহস সঞ্চয় করে তানভীরের দিকে এসে তাকিয়েছিল, সেই সাহস আবারও শূন্যে মিলিয়ে গেছে। পিপাসায় কাঠ হয়ে আসছে গলা, সাথে অনুভব করছে অম্লজানের সংকট। নিঃশ্বাস আটকে আসছে তার। তানভীরের মোবাইল বেজে উঠতে সে পিয়ার হাত ছাড়ে। পুষালে হাতের বাঁধন থেকে নিজের হাত মুক্ত হতেই স্বস্তির নিঃশ্বাস ফেল সে। এতগুলো মানুষের সামনে হাত ধরাই ভীষণ অস্বস্তি হচ্ছিল তার। পিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই তানভীর। ক্ষণকাল চুপ থেকে স্বাভাবিক গলায় বলল। স্বস্তির নিঃশ্বাস ফেলার কিছু নেই। হাত ছেড়েছি, কলটা পিক করে নেই, এরপর সোজা জড়িয়ে ধরবো। বুকটা কেমন নিষ্পিস করছে বউয়ের স্পর্শ পাওয়ার জন্য। জাস্ট ওয়েট। কথাটা কর্ণগোচর হতে দেরি হলো, কিন্তু পিয়ার জমে যেতে দেরি হলো না। আর চোখে তানভীরের দিকে তাকাতেই সে পুনরায় চোখ মারল। পিয়ার থেকে মনোযোগ সরায় তানভীর। পকেট থেকে মোবাইল বের করার আগে রিং হওয়া বন্ধ হয়ে গেল। অন মিসড কলের জায়গায় ক্লিক করার আগে পুনরায় বেজে উঠল মোবাইল। স্ক্রিনে জল করতে থাকা নামের দিকে তাকিয়ে মুখের ভাবভঙ্গি পাল্টে গেল তানভীরের। অত্যাধিক রাগে যেন চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে তার। রাগ নিয়ন্ত্রণ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে ফেল সে। চোখ বুজে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। কল সে রিসিভ করবে না। পরক্ষণেই মনে পড়ল, যতক্ষণ না সে কল রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত ব্যাহে মেয়েটা কলের পর কল দিয়ে যাবে। নত মস্তকে বসে থাকা পিয়ার দিকে এক পলক চাইল সে। এই মেয়েটার জন্য হলো তাকে শান্ত থাকতে হবে। মেয়েটাকে নিজের রাগটা সে আপাতত দেখাতে চাইছে না। ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এই মেয়েটাই হবে তার রাগ প্রশমনের কারণ। জ্বলন্ত শিখানে উত্তপ্ত রাগকে বরফ গলা শীতল পানির মতো ঠান্ডা করে ফেলবে উষ্ণ আলিঙ্গনে। তানভীর কল রিসিভ করে কানে ঠেকায়, নীরব থাকে, কোনো প্রকার শব্দ করে না। কয়েক সেকেন্ড পরে ওপাশ থেকে ভেসে আসে কান্নার ফ্যাস ফ্যাস শব্দ। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। বিরক্ত হয় সে। চেপে রাখার আগে পারত তত্তর করে বাড়তে থাকে। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলল। এভাবে নাটক করার জন্য কল করেছো আমাকে? তাহলে সরি টু সে, তোমার এই বস্তা পচা নাটক আর ন্যাকা কান্না শোনার সময় আমার নেই। মুহূর্তে তানভীরের নম্র স্বরের পরিবর্তে এমন দৃঢ় স্বর শুনে আটকে উঠল পিয়া। ভর্ত চোখে তানভীরের দিকে চমকে উঠে সে। তানভীরের অগ্নি স্ফুরিত চোখ দেখে শুকনো ঢোক গিলে পিয়া ভয়ে গুটিয়ে নিল নিজেকে। চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্ক। সহসা তানভীরের নজর পিয়ার দিকে যেতে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। গলার স্বর স্বাভাবিক করে ফের বলল। কি বলার জন্য কল করেছো সেটা বলো। তোমার মতো এত আজাইরার সময় আমার নেই। পিয়া দেওয়াল ঘেঁষে বসে। মোবাইলের ওপাশ থেকে কি বলে শুনতে না পেল ফের কর্ণগোচর তানভীরের বলা কথা।
হ্যাঁ করেছি আমি বিয়ে। মেয়ে পছন্দ হয়েছে, ব্যাস বিয়ে করে নিয়েছি। কতটুকু বলে বেশ কিছুক্ষণ চুপ থাকে তানভীর। কয়েক মুহূর্তে কেটে যাওয়ার পর আবারও বলল, দেখো, পাগলামি করো না। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্য আমি কিছু ফিল করি না, আর না তোমাকে আমার ভালো লাগে। তাহলে তোমার সাথে আমার জীবন জড়াবো কোন যুক্তিতে? যাকে আমার ভালো লেগেছে, যার জন্য আমি টান অনুভব করেছি, তাকেই জড়িয়ে নিয়েছি জীবনের সাথে। পিয়া ক্ষণকাল থম মেরে থাকে। শেষের কথাগুলো শুনে বুঝতে পারল কোনো মেয়ের ফোন কল এটা, যে তার স্বামীকে পছন্দ করে। হুট করে তার বুকের ভেতরটা তীক্ষ্ণভাবে জ্বলতে থাকে। হারিয়ে ফেলার তীক্ষ্ণ ভয় বাসা বাঁধে মনে। প্রগাঢ় হয় অভিমান। কিন্তু কেন? এখানে অভিমানের কিছুই নেই। আর না, সে তো মানুষটাকে ভালো করে চিনে। আর না ছিল তাদের মাঝে বহুদিনের পরিচয়। তবে কি এটাই পবিত্র সম্পর্কের টান? তিন কবুলের শক্তি? হয়তোবা। চাপা অভিমানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সহসে কানে ঠেকল সমুদ্র কণ্ঠে মৃদু আজানের ধ্বনি। ধ্যান ভগ্ন হয় পিয়ার। স্থান ত্যাগ করার ছুতো পেতেই বিলম্ব করল না, হুড়মুড় করে উঠে দাঁড়ালো। পিয়া উঠে দাঁড়াতেই ভোর কুচকে থাকায় তানভীর মোবাইল পকেটে রেখে জানতে চায়, দাঁড়িয়েছো কেন? কোনো সমস্যা? পিয়া থমথমে গলায় জবাব দেয়, বাসায় যাব আমি। ফের বদলে যায় তানভীরের মুখের আদল। রক্তলাল চোখে পিয়ার দিকে তাকাতেই ভরকে গেল তানভীর। হঠাৎই পিয়ার চোখ যায় ঈষৎ ক্ষোভ দেখে গুটিয়ে নিল নিজেকে। ওই স্নিগ্ধ অক্ষি যুগলে কখনো অভিমান লুকানোর প্রচেষ্টা, আবার কখনো রাগ। এই লুকোচুরি খেলা দেখে মনে মনে হাসল সে। তানভীরের আগুন লাল চোখ দেখে খানিক ভয় পেল, বুঝতে দিল না তাকে পিয়া। নিজের জায়গা থেকে নড়ল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অদৃশ্য এক সাহস সঞ্চয় হয়েছে তার অন্তঃস্থলে। তাকে যেন তার জায়গা থেকে নড়ন দুঃসাধ্য। আমি যাওয়ার অনুমতি দিয়েছি তোমাকে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে তানভীর। পিয়া নিশ্চুপ। কথা বলতে ইচ্ছে করছে না তার। নীরব অভিমান গলে চেপে ধরেছে তার। উত্তর দিচ্ছ না যে? আমি কি যাওয়ার অনুমতি দিয়েছি? ফের তানভীরের প্রশ্ন কর্ণগোচর হয় পিয়ার, কিন্তু পিয়া এবারও নিশ্চুপ। তুই জানো না বিয়ের পর যে স্বামীর অনুমতি নিয়ে চলতে হয় ইচ অ্যান্ড এভরি সেকেন্ড? কথাটা শোনার সাথে সাথে পিয়া প্রখর দৃষ্টিতে তাকায় তানভীরের দিকে। চোখের চাহনি দিয়ে যেন ভস্ম করে দিবে। তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড পিয়াকে পর্যবেক্ষণ করে তানভীর। বাবা, একটু আগেই তো লজ্জা চুয়ে চুয়ে পড়ছিল, হঠাৎ কি হলো ম্যাম? আচমকা এমন রণমূর্তি ধারণ করলেন। আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। এই যে আমার বুকের বাঁ পাশটায় হাত রেখে দেখেন, ভয় কেমন ধরপড় ধরপড় করছে। কথাগুলো বলে পিয়ার লালাপ মুখের দিকে নিমেষহীন তাকিয়ে থাকে সে। নিষ্পলক চোখ জয় দুস্তামি রেখা। সহসায় তানভীরের মনে পড়ে কিছুক্ষণ আগের ফোন কলের কথা। ফোনে কথা বলার পরে পিয়া এমন অদ্ভুত আচরণ করছে। মনে মনে বুদ্ধি আটে পিয়াকে জ্বালানোর জন্য। রগর গলায় বলল, জেলাসির আগুনে জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছেন বুঝি? ইস, আমার যে কি লাগছে না, অন্তর পোড়া গন্ধ নাকে আসতেই কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ম্যাম কি একদিনে আমার প্রেমে পড়ে গেলেন? ধর পড়তে চায় না পিয়া। একদিনের ব্যবধানে যে কারোর অস্বস্তি উপস্থিতি প্রেম বাক্য হৃদয়ে খুব সূক্ষ্মভাবে দাগ কেটে যায়, নিজের সাথে না ঘটলে কখনো বুঝতেই পারত না। মানুষটার পাশে বসার পর থেকে ক্ষণে ক্ষণে শিহরণ বয়ে যাচ্ছে শরীর আর মনে। চাপ এক অধিকাপদ চাপটে ধরেছে তাকে। তড়িঘড়ি করে বলল, কিসের জেলাসি? সন্ধ্যা হয়ে গেছে, আমার ফিরতে হবে। যে বাসায় সাবলেট থাকে সে বাসার আন্টি না হয় অনেক প্রশ্ন করবেন। আর বিয়ের ব্যাপারে এখনো কেউ জানে না। আচ্ছা তাই? পিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দেয়। তাই। ড্রয়িং রুমের 3 আসনের সোফার ঠিক মাঝখানে বসে আছেন জামাল এহতেশাম। রক্তিম চোখ, কপালে ফুলে ওঠা শিরা, দাঁতের দাঁত চেপে রাখা মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ রাগান্বিত তিনি। রাগের প্রকোপে নিঃশ্বাস ফেলছেন অতি দ্রুত। ওনার রাগের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছেন সামনে বসে থাকা ভাবলেশীন ওনার স্ত্রী। জামাল এহতেশামকে কোনো রকম পাত্তা না দিয়ে একটা পর একটা টিভি চ্যানেল বদলে চলেছেন ভদ্রমহিলা। কার পারমিশন নিয়ে ছেলের বিয়ে দিলে তুমি মিনা? মনমতো একটা চ্যানেল সামনে আসতে পা গুটিয়ে আরাম করে বসেন তাহমিনা হক। প্রশ্নটা শোনাও না শোনার ভান করলেন তিনি। জবাবের আশায় কিছুক্ষণ তাহমিনা হকের দিকে তাকিয়ে রইলেন জামাল এহতেশাম। আশানুরূপ কোনো সার শব্দ না পেয়ে পুনরায় বলেন, আমার চট্টগ্রাম যাওয়ার ফ্লাইটে নোটে নিলে তোমরা 3 জন?
বাবা হিসাবে কি ছেলের বিয়েতে থাকার আমার কোনো অধিকার ছিল না? নাকি আমাকে জানানোর প্রয়োজনই মনে করোনি তোমরা? তোমাদের কাছে আমি এতটাই ফেল না? শেষের কথাগুলো বেশ ভারাক্লান্ত হৃদয়ে পড়লেন তিনি। বলে চলেন, স্ত্রীকে মানসিকভাবে দমন করার জন্য এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। এ তো কাজ হলো না। তাহমিনা হক নিজের মতো করে টিভি দেখে চলেছেন। কথাগুলো কান অব্দি পৌঁছালেও হৃদয় অব্দি পৌঁছাতে পারল না। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট অতিক্রম করলো ঘড়ির কাঁটা। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও বেড়ে গেল জামাল এহতেশামের রাগ। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। গলাটাই ঢিলে করে চেঁচিয়ে উঠলেন তিনি। ক্যান ইউ হিয়ার মি তাহমিনা? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দাও। আমি কি পরিবারের এতটাই ফেল না যে আমার ছেলের বিয়ে আর আমাকে জানানো হলো না? মিনা থেকে তাহমিনা। জামাল এহতেশাম যখন প্রচণ্ড রেগে যান তখনই পুরো নামে সম্বোধন করেন তাহমিনা হককে। তাহমিনা হক টিভি বন্ধ করে ফিরলেন স্বামীর দিকে, ছাড়লেন দীর্ঘশ্বাস, তারপর শুরু করলেন বলা। প্রথমত, একজন প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে দিতে কারো পারমিশন লাগে না যখন সে ছেলে নিজেই বিয়েতে রাজি। আর দ্বিতীয়ত, তুমি একদম ঠিক ধরেছ, তোমরা চট্টগ্রাম যাওয়ার ফায়দায় আমরা লুটে নিয়েছি, কারণ তুমি থাকলে এই বিয়েটা দেওয়া কখনোই সম্ভব হতো না। জামাল এহতেশাম কিছু বলতে চাইলেন, তাহমিনা হক বলতে দিলেন না, হাত দিয়ে থামিয়ে দিলেন ওনাকে। জবাব চেয়েছো, জবাব দিচ্ছি, মাঝখানে কথা বলবে না। থমথমে মুখে থেমে গেলেন তিনি। মাত্রা অতিরিক্ত ক্রোধে মুষ্টিবদ্ধ করে নিলেন হাত। তাহমিনা হক ফের বলতে শুরু করলেন। বাবার অধিকার? কোন অধিকারের কথা বলছো? কোন বাবা মেয়ের বিয়ের দিন অফিসের মিটিং রাখে? জীবনে টাকা পয়সাই সব? নাকি টাকা দিয়ে দিলাম আর সন্তানের বাবার অভাব পূরণ হয়ে গেল? কোনটা? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবার কতগুলো দায়িত্ব থাকে। কোনো দিন বলতে পারবে হাসি মুখে আমাদের সাথে কয়েকটা মিনিট কথা বলেছো, আমাদের একটু সময় দিয়েছো, ছুটির দিনে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছো? আমার ছেলে মেয়ে দুটো বাবার থেকেও না থাকার মতো। আমার জীবনটা তো শেষ, সাথে আমার ছেলে মেয়ে দুটোর জীবনও শেষ। ছলছল করে ওঠে তাহমিনা হকের চোখ। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ব্যবসা, ব্যবসা আর ব্যবসা করে এ পর্যন্ত। আমার প্রাপ্য সময়টুকু আমি তোমার কাছ থেকে পাইনি। ছেলে তোমাকে বারবার বলেছে তার পছন্দের কথা, পাত্তা দাওনি, এড়িয়ে গিয়েছো। 40% পার্টনারশিপ পাওয়ার লোভে বিজনেস পার্টনারের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চাইছো। একবারও কি ছেলেকে জিজ্ঞাসা করেছো ওই মেয়েকে তোমার ছেলের পছন্দ কিনা, তাকে বিয়ে করলে ছেলেটা সুখী হবে কিনা? আজ এসছো বাবার অধিকার নিয়ে। স্ত্রীর পাশে শুয়ে থাকলে সময় দেয়া বলে না, আর মাস শেষে কতগুলো টাকা হাতে ধরিয়ে দিলেই বাবা হওয়া যায় না। বর্তমানে টাকা ছাড়া জগৎ চলে না। ছেলে মেয়ের সুখের চিন্তা করা কি আমার অন্যায়? মেয়েটাও আমার কথা শুনলো না, এখন ছেলেটাও। এহতিশাম, টাকা ছাড়া আসলেই জীবন চলে না। এর মানে এই না যে সংসারের ছেলে মেয়ে কথা ভুলে গিয়ে তুমি টাকার পেছনে দৌড়বে। খুব সাধারণভাবেও জীবন পার করা যায়। তোমরা তিনজন একদিন ঠিকই বুঝবে আমি তোমাদের ভালো চেয়েছিলাম, সেটাও বুঝবে। কিন্তু সময় খেয়ানোর পরে। এতক্ষণ নমনীয় স্বরে অনেক কথা বলল, এবার তেতে উঠলেন তাহমিনা হক। দাঁত কিরমির করে বললেন, আমাদের কারোরই এত বেশি বোঝার প্রয়োজন নেই। যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। তুমিই বুঝতে থাকো সব। বুঝতে বুঝতে তোমার ওই পার্টনারের মেয়েকে তুমিই বিয়ে করে ফেলো, আমি কিচ্ছু বলবো না। এতে অন্তত আমার ছেলেটা মুক্তি পাবে। তানভীরের কাঁধে হাত রেখে ভীষণ অস্বস্তি হচ্ছে পিয়ার। হৃদয়ে হাঁকডাক ক্রমান্বয়ে বেড়ে চলেছে। পিয়া মনে প্রশ্ন ভিড় জমায়। লোকটা কি হৃদয়ের ধুকপুকানি শুনতে পাচ্ছে? হয়তো না। শুনতে পেলে হয়তো বলতো, একে রাজমহিষী, আপনার হৃদয়ের ধুকপুক শব্দ যে আমি শুনতে পাচ্ছি। আপনার কি বেশি প্রেম প্রেম পাচ্ছে? বাইক থামাবো? জড়িয়ে ধরবো আপনাকে? জড়িয়ে ধরলে দেখবেন ধুকপুক করতে থাকা অশান্ত হৃদয় একদম শান্ত হয়ে যাবে। মাঝ রাস্তায় তানভীর বাইক থামিয়ে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা ভাবতে গা শিউরে ওঠে পিয়ার। ভাবতে ভাবতে তানভীরের কাছ থেকে হাত সরিয়ে নিতে তানভীর বলে ওঠে, কাঁধ থেকে হাত সরালে বাইকের স্পিড এমন বাড়াবো জড়িয়ে ধরতে বাধ্য হবেন। জড়িয়ে ধরা। মনে মনে চিন্তা করলো, আর শুনতে হলো কথাটা।
না না, এই মাঝরাস্তায় বজ্জাত পুরুষ মানুষকে জড়িয়ে ধরতে পারবে না সে। পিয়া নিশ্চিত যে পরিমাণ নির্লজ্জ এ লোক, লোকজন তোয়াক্কা না করে একবার জড়িয়ে ধরলে আর ছাড়বে না। তার চেয়ে বরং কাঁধে হাত রাখুক। হাত না সারলেও মনে মনে তুলোধনা করতে ভুলো না। পিয়ার গন্তব্য আসার একটু আগেই বলো, এখানেই নামিয়ে দিন। বাইক থামায় তানভীর। মাথা থেকে হেলমেট নামিয়ে জিজ্ঞেস করে, বাসা তো আরও সামনে, এখান থেকে তো অনেকটা পথ হেঁটে যেতে হবে। বুড়জুকুল কুচকে গেল পিয়ার, কপালে ভাঁজ পড়ে। আমার বাসা আরো একটু সামনে, আপনি জানলেন কি করে? মুচকি হেসে মাথা চুলকায় তানভীর। যাকে মনের ঘরে ঠাঁই দিয়েছি তার ঠিকানা বের করা কি এমন কাজ? প্রসঙ্গ বাদ দেয় পিয়া। আবছা অন্ধকার নিকষ কৃষ্ণ আধারে রূপ নিচ্ছে। কথা বাড়লেই সময় ফুরাবে। বিয়ের ব্যাপারটা কেউ জানে না, সাবলেটে থাকি তো। আপনাকে আমার সাথে দেখলে অনেকে খারাপ ভাবতে পারে। এক নিঃশেষে কথাগুলো বলে নিজ গন্তব্যের দিকে পা বাড়ায় পিয়া। কয়েক কদম দেওয়ার পরই শুনতে পেল তানভীরের আকুল কণ্ঠে এক আবদার। কালকেও কি একটু রাজমহিষীর সঙ্গ পাওয়া যাবে? পা থমকে যায় পিয়ার। কয়েক সেকেন্ড পরে জবাব দেয়, কাল বিকেলে টিউশন আছে আমার। তাহলে আমি টিউশন নিয়ে যাই। করুণ স্বরে করা আবদার উপেক্ষা করার সাধ্য যেন পিয়া নেই। বিকাল 4টা থেকে টিউশন আমার। পিয়ার উত্তরটা যে হ্যাঁ বোধক চট করে বুঝে ফেল তানভীর। প্রফুল্ল স্বরে প্রশ্ন করল, তাহলে 3:30টায় আমি এখানে দাঁড়াবো। পিয়া জবাব দেয়, আপনার মর্জি। আবারও কদম ফেলে সামনের দিকে যেতে লাগলো পিয়া। আচমকায় তানভীর বলে ওঠে, আর একটু দাঁড়াবে? না চাইতেও দাঁড়াতে হয় পিয়াকে। কেন জানি লোকটার কথা কেউ এড়িয়ে যেতে পারে না সে। বড় কদম ফেলে পিয়ার পাশ ঘেঁষে দাঁড়ায় তানভীর। কোনো রকম বলা কওয়া ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল কপালে। পিয়া থমকালো, চমকালো। আশঙ্কিক প্রেমময়ী স্পর্শে কেঁপে উঠল অন্তঃস্থল। অসাড় হয়ে এলো দেহ। কেমন জানি অপূর্ণ অপূর্ণ লাগছিল নিজেকে। আর তোমার কপালখানিও আমার ঠোঁটকে সেই কখন থেকে ডাকছিল, বারবার বলছিল ছুঁয়ে দাও আমাকে। তাই কথা শেষ করতে দিল না তানভীরকে। কপালে যে চুমু খাওয়ার জন্য আজ প্রথম শুনল সে। এক ছুটে সেখান থেকে পালালো পিয়া। মানুষটার সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, মানুষটা ততই তাকে লজ্জার চাদরে আচ্ছাদিত করে দিচ্ছে তাকে। পিয়ার যাওয়ার পানে চেয়ে তানভীর সশব্দে বলে ওঠে, নিজেকে লজ্জায় মুড়িয়ে যত দূরই যাও না কেন, তোমার মনের শেষ গন্তব্য যেন আমার মতনই হয়। গভীর নিস্তব্ধ রাত। গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে সবাই। হঠাৎই কান্নার গুনগুন শব্দ পেয়ে ঘুম হালকা হয়ে আসে পিয়ার। পিটপিট করে চোখ মেলে তাকায় সে। আবছা আলোয় কক্ষের সবকিছু অস্পষ্ট। কান্নার সেই গুনগুন শব্দটা ঈষৎ ভয়ের সৃষ্টি করেছে মনে। ফাঁকা ঢোক দিলে বিছানার অপর পাশ হাতটায় তানিয়াকে ডাকার জন্য। একে বিছানা ফাঁকা। এবারে ভয়টা যেন আরো গাঢ় হলো। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে সে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে পাওয়ার বাটন অন করলো। রাতের এই নিস্তব্ধতা 2:29 ঘরে এসে দাঁড়িয়েছে। পলক ফেলার সাথে সাথেই 29 হয়ে গেল 30, মানে এখন বাজে 2:30। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পুরো রুম নজর বোলায় পিয়া। কোথাও তানিয়ার অস্তিত্ব নেই। ওয়াশরুমের দরজা বাইরে থেকে বন্ধ, তাই ওয়াশরুমে যাওয়ার প্রশ্নই আসে না। বালিশের পাশে রাখা ওড়না ভালো করে গায়ে জড়িয়ে বিছানা ছেড়ে নামলো সে। বুকের সাহস সঞ্চয় করে একটু একটু করে সে শব্দের দিকে অগ্রসর হয়। শব্দটা বারান্দা থেকে আসছে। চাপিয়ে রাখা দরজাটা হালকা ধাক্কা দিতে অবাক হয়ে গেল পিয়া। কনকনে এই শীতারাতে মেঝেতে হাঁটু মুড়ে বসে হেসকি তুলে কেঁদে চলেছে তানিয়া। মোবাইলের আলো তানিয়ার দিকে তাক করতেই হুড়মুড় করে দাঁড়িয়ে গেল সে। তড়িঘড়ি করে চোখের পানি মুছে জানতে চাইল, এখনো ঘুমাসনি? পিয়া জবাব দেয় না। ঘুম জর্ণ চোখে অপলক তাকিয়ে থাকে তানিয়ার কান্না ভেজা মুখের দিকে। টকটকে লাল চোখ, ভেজা আঁখি পলক, ফোলা ফোলা চোখের কটর, নাকের ডগা লাল, কান্নার প্রকোপে ঠোঁট জোড়া কাঁপছে তিত্তির করে। কয়েক সেকেন্ড অবলোকন করার জন্য প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করল। কাঁদছিস কেন তুই? তানিয়া জোর করে হাসার চেষ্টা করে। নাক ফেটে মলিন স্বরে জবাব দিল, কোথায় কাঁদছি? পরীক্ষার টেনশনে ঘুম হচ্ছে না, তাই এমন লাগছে। আর আজ যা শীত, ঠান্ডায় দেখ গলা বসে গেছে। চল চল ঘুমাবি চল। বলে পিয়ার হাত ধরে রুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একচুল নড়তে পারল না। বুড়ো কুঞ্চিত করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি রে, চল রুমে, কত রাত হলো দেখেছিস? আয় আয়,
ঘুমাবি, আমার খুব ঘুম পাচ্ছে। পিয়া কঠিন গলায় বলল। আমি এতটাও অবুঝ নই যে তুই আমাকে ৯-৬ দিয়ে বুঝ দিবি আর আমি বুঝে যাব। ঘটনাটা কি খুলে বল। পিয়ার হাত ছেড়ে দেয় তানিয়া। পিয়া যে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় সেটা খুব ভালো করে জানে সে। রাত পার করে হলেও সত্যটা টেনে বের করে আনবে। পিয়ার কাছে হার মানল সে। বারান্দার গ্রিলে হাত রাখলো তানিয়া। অতিবাহিত হয় কয়েক মিনিট। আচমকায় ফুপিয়ে ওঠে পিয়াকে দুহাতে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে। পিয়ারে, আমি যে মাঝ সমুদ্রে এসে হাবুডুবু খাচ্ছি, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। দম বন্ধ হয়ে আসছে আমার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই বুঝি মারা যাব আমি। সচ্চিনে তানিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এভাবে ভেঙে পড়লে চলে? কি হয়েছে খুলে বল। পিয়াকে ছেড়ে দূরে দাঁড়ায় তানিয়া। উল্টো হাতে চোখের পানি মুছে নেয় সে। আব্বা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এই অভাব অনটনের সংসারে আমার পড়াশোনা চালিয়ে নেওয়া আব্বার পক্ষে সম্ভব না। বাড়ি যেতে বলেছে আমাকে। ভালো একটা বিয়ের সম্বন্ধ নাকি এসেছে। কিভাবে কি করব বুঝতে পারছি না। তুহিন ভাইকে বলেছিস সবকিছু? বলেছি। ভাইয়া কি বললো? ও আর কি বলবে, মাস্টার শেষ করে ঘুরছে, একটা চাকরি জোগাড় করতে পারছে না। মানুষ তো ছোটোখাটো কিছু একটা করে। বিয়ের কথা বললে বলে আমি যেন 2 লাখ টাকা জোগাড় করে দিই, ও একটা ব্যবসা করবে, পরে ফেরত দিয়ে দেবে টাকা। আমি 2 লাখ টাকা কোথায় পাবো বল? আমরা নিম্ন মধ্যবিত্ত আব্বা আমাদের 3 ভাই বোনের পড়াশোনা চালাতেই হিমশিম খাচ্ছে। এই শহরের থেকে পড়াশোনা করা কতটা কঠিন তুই তো জানিস। 2টো টিউশনি করে কোনো রকম টিকে আছি, সেখানে 2 লাখ টাকা তো আমার কাছে সোনার হরিণের মতো। পিয়া কাট গলায় বলে। ছেড়ে দে তুই তুহিন ভাইকে। 2 কদম পিছিয়ে গেল তানিয়া। অবাক কণ্ঠে বলল। পাগল তুই? তুই তো জানিস আমি তুহিনকে কতটা চাই। ওকে ছাড়া আমি থাকবো কি করে? আমার তো ভাবলেই দম বন্ধ হয়ে আসে। তাহলে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়ে দে। এত টাকা আমি কোথায় পাবো? আর বাবাকেই বা কি বলবো বুঝতেছি না। আমি জানি এবার গেলে আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। এগিয়ে এসে পিয়ার হাত দুটো মুঠো বন্দি করে নিল। অনুনয় করে বলল। বোন, একটা বুদ্ধি দে না। আমি উভয় সংকট কিভাবে এড়াবো? উপায় 2টা। চকচক করে ওঠে তানিয়ার চোখ জোড়া। ভালো কিছু শোনার আশায় প্রশ্ন করলো। কি? হয় তুহিন ভাইকে 2 লাখ টাকা দে, আর না হয় আঙ্কেলের কথা মতো আঙ্কেলের পছন্দের ছেলেকে বিয়ে করে নে। মুহূর্তে মুখটা মিলান হয়ে যায় তানিয়ার। ভেবেছিল একটা না একটা পথ খুঁজে পেয়েছে সে। আশার আলো ধপ করে নিভে গেল। অসহায় মুখেই রুমে চলে গেল। যেতে যেতে শুনতে পেল। যে প্রেমিক প্রেমিকা বিয়ের কথা বললে নিঃসংকোচে টাকার কথা বলতে পারে, আর যাই হোক সে প্রেমিক ভালোবাসে না। ভালোবাসা মানে সময়ে অসময়ে ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরে রাখা। কি বলবে তানিয়া ভেবে পেল না। হয়তোবা কথাগুলো ফিরতি কোনো উত্তর তার কাছে নেই। গুটিসুটি হয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। পিয়াও চুপচাপ নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। প্রাণপ্রিয় 2 বান্ধবী রইল নীরব। তবে মাঝে মাঝে একজন হেঁচকি দিচ্ছে, আরেকজন ফেলছে দীর্ঘশ্বাস। পিয়ার মোবাইলের মেসেজ টিউন বেজে উঠল। সিম কোম্পানির মেসেজ ভেবে এড়িয়ে গেল সে। পাশ ফিরতেই পুনরায় বেজে উঠল টিউন। কৌতূহল জাগে তার। এত রাতে কি আসলেই কি সিম কোম্পানির মেসেজ এসেছে? ঠাটা গ্রীষ্মের ভর দুপুরে একজন পথিক যতটা তৃষ্ণার্ত থাকে, ঠিক সেই রকম কেউ একজনের ভীষণ মন তৃষ্ণার্ত তার রাজমহিষীর কণ্ঠস্বর শোনার জন্য। রাজমহিষীকে মিটাবে সেই কেউ একজনের তৃষ্ণা। পিপাসার্ত মন কি একটু তৃপ্তি পাবে? বিবি করে পড়তে পড়তে আনমনের ঠোঁটজোড়া প্রসারিত হলো পিয়ার। যেন কোনো এক উদ্ভ্রান্ত প্রেমিক অসহায়ের মতো তার প্রেমিকাকে অনুরোধ করছে একটু কথা বলার জন্য। অথচ লোকটার কোনো অধিকার রয়েছে, এভাবে বলার প্রয়োজন নেই। মোবাইল বুকে রেখে আবেশে চোখ বুজে ফেল সে। করুণ এই অনুরোধ উপেক্ষা করার সাধ্য তা নেই। এই অনুরোধ উপেক্ষা করা মানে কোনো এক পরিশ্রান্ত বিকেলে কফি কাপে চুমুক দিয়ে অনুরোধ না রাখার দহনে পোড়া। ইস, আফসোস। এই আফসোস সে করতে পারবে না। অতি সপ্তপনে গুটি গুটি পায়ে এসে বারান্দায় দাঁড়ায় পিয়া। বুক ধরফর করছে, হৃদকম্পন বাড়ছে। কি বলবে সে প্রথমে?
সালাম দেবে নাকি অন্য কিছু বলবে। ভাবতে ভাবতে নাম্বারটাই ডায়াল করে। কি আশ্চর্য, একবার রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়ে গেল। লজ্জায় দ্রোপায় চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো, অথচ তার সামনে কেউ নেই। নিশক কৃষ্ণ আধারে নিজেকে দেখা যাচ্ছে না ভালো করে। সময় গড়ায় 1 সেকেন্ড 2 সেকেন্ড করে, অতিক্লান্ত হয় 30 সেকেন্ড। কেউ কোনো কথা বলছে না। ঢোক গেলে গলা ভিজিয়ে নেয় পিয়া। অতপর সব নীরবতা ডিঙিয়ে কম্পমান গলায় কয়েকবার থেমে থেমে বলল, আসসালামু আলাইকুম। সালামখানে মুখ দিয়ে বের হলো। আর কোনো শব্দ বের করতে পারলো কিনা আশ্চর্য। লোকটার সংস্পর্শে কখনো লজ্জায় নুয়ে পড়ে সে, কখনো হয় অভিমান, আবার কখনো বা তেজি সিংহীর মতো গর্জন দিয়ে ওঠে। কেন এই মিশ্র আচরণ, কেন এই এলোমেলো অনুভূতি? সে কেবল ফোনে কথা বলেছে, এখানে তো লজ্জা পাওয়ার কিছুই নেই। তাদের সামনাসামনি দেখা হয়েছে, তবে কি এই লোকটার কথাই সত্যি? সে একটু একটু করে এই লোকটা প্রেমে পড়ছে। প্রেমে পড়ার অনুভূতি এমন এলোমেলো করে দেয় মানুষকে। ভাবনার মাঝেই তাকে আরও একটু এলোমেলো করে দেয় হুমজানো পুরুষালী কণ্ঠ। ভালোবাসি। সিদ্ধারা বেয়ে প্রবাহিত হয় তরল স্রোত। লজ্জায় কান্দে বেরোচ্ছে গরম ধোয়া। কনকনে এই শীতে কপাল বেয়ে ঘামে চিকন ঘাম। অসাড় হয়ে আসে দেহখানি। নিজেকে বড্ড দুর্বল লাগছে পিয়ার। ভালোবাসি শব্দটা যেন শিকারীর সুচালো তীরের ন্যায় হৃৎপিণ্ডে বিঁধেছে সূক্ষ্মভাবে। বাম হাতটা মুঠ করে চাইল, কিন্তু শক্তিতে কোলালো না। ভালোবাসা, এই কথাটার এত জোর, গায়ের সমস্ত শক্তি শুষে নিয়েছে এক লহমায়, তাকে একদম নিস্তেজ করে দিয়েছে। আবারও নীরবতার চাদরে দুজনে দুজনকে আড়াল করে নিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি ছাড়া আর কিছুই কানে আসছে না। তানভীর চুপ করে রইল উত্তর জানার জন্য। পিয়া চুপ করে রইল উত্তর নেই বলে। কথা বলার খেয়ে হারিয়ে ফেলেছে সে। কথাটা সে এর আগেও বহুজনের কাছ থেকে বহুবার শুনেছে, কিন্তু হৃদয়ে দোরগড়াই করা নাড়তে পারেনি কোনোবারই। কিন্তু এইবার যে শিকারী তার নিশানা ভুল করেনি, তার সর্বাঙ্গ নাড়িয়ে দিয়েছে, প্রখর ঝড় তুলেছে অন্তঃস্থলে। ভোতা মস্তিষ্কে শয়তানি কিলবিলে ওঠে পিয়ার। তানভীর তাকে সামনে দেখলেই এটা ওটা বলে লজ্জা দেয়। আজ লজ্জা পাওয়ার পালা তানভীরের। কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হয়, আগে উল্টোপাল্টা কথা বলতে হয় না। সালামের জবাব দেওয়া ওয়াজিব। তানভীর লাজুক হেসে মাথা চুলকায়। মানে কথাটা আগেই ঠোঁটের অগ্রভাগে এনে রেখেছিলাম, তুমি হ্যালো বলার সাথে সাথে বলবো বলে। ওয়ালাইকুম আসসালাম। তারপর আবারও নীরবতা নেমে আসে। কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। সময় করায় তানভীর মৃদুস্বরে জানতে চাইল, এত রাতে ঘুম ভাঙিয়ে খুব বিরক্ত করলাম বুঝি? একটু নরম হলো পিয়া। রগর গলায় জবাব দেয়, না না, বিরক্ত হব কেন? রাতের বেলা কেউ ফোনে কথা বলতে চাইলে এতে বিরক্ত হওয়ার কি আছে? মাঝরাতি তো, মাঝরাতে কি কেউ ঘুমায় নাকি? আবারও লাজুক হাসে তানভীর। কথাটা যে খুঁচা মেরে বলেছে বুঝতে বাকি নেই তার। বিরক্ত হলেও কিছু করার নেই জনাবা, আমি এখন থেকে এভাবেই তোমাকে জ্বালাবো, বিরক্ত করব। হজরের ওয়াক্ত ঘনি আসছে। এই নিকষ কৃষ্ণ আধার কেটে যাবে একটু একটু করে। পিয়া বারান্দার গিরলে হেলান দেয়। হতাশ মিশ্রিত স্বরে বলল, বাবা ধরে বেঁধে পাগলের সাথে বিয়ে দিয়েছে, এখন তো এসব সহ্য করতে হবেই, উপায় নেই তো। নৈশব্দে হাসে তানভীর, কণ্ঠ তুলে ছন্দের ঝংকার। আমি স্বামী হওয়ার আগে প্রেমিক হতে চাই, শরীর ছোঁয়ার আগে মন ছুতে চাই, কপালে প্রণয়ের চিহ্ন এঁকে তারপর ঠোঁটে ঠোঁট মিলাতে চাই। পিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনে যায়, ঘোরের মাঝেই বলে ফেলে, তা প্রেমিক পুরুষ হওয়ার জন্যই বুঝি এত রাতে এই ব্যর্থ ফোনালাপ? শব্দযুগে হাসে তানভীর। কে বলল ব্যর্থ ফোন আলাপ? না মানে কেউ একজন যে একটু একটু করে আমার প্রেমে পড়ছে, আমি কিন্তু একটু টের পাচ্ছি না, একদম না। তো বিউপল পিয়া। লোকটা এত দূর থেকেও তার মনোভাব বুঝতে পেরেছে ভেবে আটকে উঠল সে। তাহলে কি দৃষ্টির লক্ষ্যে শুরু করবে পাল্টা অনুভূতির বর্ষণ? ভাবনার মাঝে তানভীর ফির পড়ল। মধ্যরাতে প্রেমিকার ঘুম জড়ানো স্বর প্রেমিকের কাছে অমৃতের মতো। পিয়া লাজুক স্বরে জানতে চায়, অমৃত নাকি তিতা করলার রস খেয়ে দেখেছিলেন বুঝি? খাইনি, তবে খাবো, সময় হোক। অসময়ে খেলে ভেজাল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধমকে ওঠে পিয়া। অসভ্য। আজকে তো তোমার অফ ডে, তাই না? হুম। জামাল এহতসামের কড়া প্রশ্নের জবাব দিয়ে আবারও নাস্তায় মনোযোগ দেয় তানভীর। চেয়ার ছেড়ে দাঁড়ালেন জামাল এহতেশাম। নাস্তা শেষ করে রুমে এসো, গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। জুসের গ্লাসে চুমুক দিয়ে তানভীর জানতে চাই,
কোন ব্যাপারে? এতে ওঠেন জামাল ইহতেশাম। যেন এটারই অপেক্ষা ছিলেন তিনি। একটু সুযোগ পাবে আর নিজের ভেতরের সব রাগ উগরাতে পারে। কৈফিয়ত দিতে হবে আমার তোমাকে। আমি কোন ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো কি বলবো না সেই কৈফিয়ত দিতে হবে? এতটা বড় হয়ে গিয়েছো তোমরা। মুহূর্তে আহমক বনে গেল তানভীর। সে তো খুব সাধারণ একটা কথাই জিজ্ঞেস করেছে। এই, গলা নামিয়ে কথা বলো এহতিশাম। সাত সকালে চিৎকার চেঁচামেচি করবে না। ও এমন কিছু বলেনি যে তোমার এমন রিয়্যাক্ট করতে হবে। ক্রোধান্বিত চোখে তাহমিনা হকের দিকে তাকাতেই তাহমিনা হক আরো রেগে গেলেন। অযথা রাগ দেখাবে না। জীবনটা ওর, তাই ওর যাকে পছন্দ তাকে নিয়েই সংসার করবে, তোমার পছন্দের মেয়েকে নিয়ে না। আর তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো তো আমার ভাবতে হবে তোমার সাথে আমি সংসারটা করব কি না। খাওয়া অসম্পূর্ণ রেখে চলে গেলেন তিনি। এখানে থাকলে আরো বড়সড় ঝামেলা হবে। ঘটনা বুঝতে আর বাকি নেই তানভীরের। এর আগেও যে বাকবিন্দটা হয়েছে সেটাও বুঝতে পেরেছে সে। রাগে ক্ষোভে ফুঁসছেন জামাল ইহতেশাম। হাত দিয়ে বাবার পিছনে এসে দাঁড়ায় তানভীর। খুব কোমল গলায় বলে, তোমার আর আমার মাঝে যে দূরত্বের সৃষ্টি হচ্ছে সেটা কি বুঝতে পারছো বাবা? জামাল ইহতেশাম চেয়ার চেপে ধরলেন। অপছন্দের মেয়েকে বিয়ে করলে আমি কতটা সুখী হব, সারাটা জীবন একসাথে থাকতে পারবো কিনা, নাকি মাঝপথে ভাঙনের সৃষ্টি হবে সেই সম্পর্কের ভেবে দেখেছো একটাবার? ভালোই তো, নিজের ভালোটা আজকাল অনেক বুঝো। নিজেদের জন্য নিজেরাই যথেষ্ট। আর সাথে তো তোমাদের মা আছেই। এখন আর বাবার দরকার হয় না। বাবা তো আর এখন না থাকলেও চলে। তোমার বোনেরও বাবার প্রয়োজন নাই আর তোমারও নাই। প্রশ্বাস ফেল তানভীর। নিস্তেজ গলায় ফের বলল, যতদিন পৃথিবীতে মানুষ বাঁচে ততদিনই বাবার প্রয়োজন আছে। বাবা হচ্ছে বটগাছ, সবল হোক আর দুর্বল হোক সমস্ত ঝড়ঝাপটা বাবা নামক মানুষটার উপর বয়ে যায়। বাবার প্রয়োজন কখনো ফুরায় না। তবে বাবাকেও বুঝতে হবে সন্তানের পছন্দ অপছন্দ, কার সঙ্গে ভালো থাকবে কার সঙ্গে খারাপ থাকবে। অপছন্দের মানুষের সাথে সারা জীবন পার করা যায় না। বেলাল শেখ ইজি চেয়ারে বসে চিন্তায় মগ্ন। পিছন থেকে শিন আহমেদ কাঁধে হাত রাখতে পিলে চমকে ওঠে ওনার। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওহ তুই? পাশে বসলেন শিন আহমেদ। কি ভাবছিলে? তেমন কিছু না। আজকে বেরোবে না? এবেলায় আর যাবো না, বিকেলের দিকে একটু যাবো। ছেলে দুটোকে বলে এসেছি এবেলায় যেন দোকানটা একটু সামলে নেয়। হ্যাঁ গো। বলো। বিয়ায় আর ফোন দিয়েছিল? তো শ্বাস ফেলে জবাব দিলেন। কল রিসিভও করেনি আর কল ব্যাকও করেনি। আচমকে শিন আহমেদের হাতটা মুঠোবন্দি করে নিলেন তিনি। আমি ভুল করে ফেললাম না তো? আমার কি ওনার সাথে কথা বলে তারপর বিয়েতে মত দেওয়া উচিত ছিল? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এত কিছু ভেবে লাভ আছে? আমরা এবার দোষ কি? আমি তো ওনার সাথে যোগাযোগ করতে চেয়েছি, উনি তো যোগাযোগের বাইরে ছিল। আর ওনারও এভাবে পিছিয়ে পড়েছিল। আমি কিন্তু সব খোঁজ খবর নিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। দেখো, এত টেনশন করো না তো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবাসিক এলাকার গেটের বাইরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। গাড়ির কাজ নামতে একটা মাঝবয়সী লোক দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখন বের হব, তুমি শিওর? জি স্যার, এখন বের হব, নয়তো আরও 5 মিনিট পর। তুমি শিওর? জি স্যার, 1 সপ্তাহ যাবৎ নজরে রাখছি, প্রতিটা সময় আমার মুখস্থ হয়ে গেছে। কথার মাঝে টার্গেট করা মানুষটা গেট দিয়ে বের হয়। গাড়ির ভেতরে থাকা লোকটা তীক্ষ্ণ নজরে অবলোকন করলেন। তারপর কোনো কিছু না বলে সাই সাই করে গাড়ি নিয়ে চলে গেলেন চোখের পলকে। পরন্ত বিকেল, নিভে নিভে করছে দিনের আলো। মাগরিবের আজান এখনই দিল বলে পিয়ার টিউশন শেষ করে দ্রুত পায়ে বের হয়। রাস্তার কাছে এসেই ফোন লাগে চিরপরিচিত নাম্বারটায়। কোথায় আপনি? আমার টিউশন শেষ। তানভীর অপরাধের স্বরে বলল। সরি, আসতে পারবো না, হঠাৎই একটা মিটিং ফিক্সড হয়ে গিয়েছে আমার। পিয়ার মুখটা মলিন হয়ে গেল মুহূর্তে। মিলান কণ্ঠে বলল, ও। পিয়ার বলা ও শব্দটা যেন বুকে এসে বিঁধল তানভীরের। তপ্ত শ্বাস ফেলল সে। কোম্পানির এখন নাজেহাল অবস্থা যাচ্ছে। এই মুহূর্তে কোম্পানির জন্য ডিলটা ভীষণ প্রয়োজন। এত জরুরি না হলে আমার দায়িত্ব অন্য কাউকে দিয়ে তোমার সঙ্গে ঠিকই দেখা করতাম। পিয়া মনমরা স্বরে বলে, রাখি তবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পিয়ার এ দোষর শুনে অপরাধবোধ আর একটু বেড়ে গেল তানভীরের। রাগ করে না প্লিজ।
হাসার চেষ্টা করলো পিয়া। রাগ করিনি। তবে অভিমান? চুপ হয়ে যায় পিয়া। তার আসলেই অভিমান হয়েছে। পিয়া অভিমান, ভীষণ অভিমান। আসতে না পারলে কথা দিল কেন? ফোনের ওপাশের মানুষটা কি জানে না আজকাল তার সঙ্গে কতটা ভালো লাগে পিয়ার? পিয়ার নীরবতা বলে দিচ্ছে অভিমানের গভীরতা। শব্দহীন হাসে তানভীর। পরে যদি সুদে আসলে ভালোবাসা দিয়ে অভিমান ভাঙায় চলবে না? অভিমানী মুখে সহসে লজ্জা ভাব আভা প্রতীয়মান হয়। লাজুকতা নেই মুড়িয়ে গেল সে। আড়ষ্ট স্বরে বলল, রাখছি। ফোন কানে রেখে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, এই মামা যাবেন? সাবধানে যেও। পৌঁছে একটা টেক্সট দিও আমাকে, না হয় চিন্তায় থাকবো আমি। কপালে হাত রেখে আদশা হয়ে বসে আছে তানিয়া। পিয়া কাঁধের ব্যাগটা রেখে প্রশ্ন করলো, কি রে, শরীর খারাপ? টিউশন যাসনি আজ? উত্তর না দিয়ে তানিয়া উল্টো প্রশ্ন করলো, রাতে বারান্দায় গিয়ে কার সঙ্গে ফুসুর ফুসুর করিস তুই? ক্লান্ত পরিশ্রান্ত মুখে একটু লাজুক হাসে পিয়া। বুড়ো কুচকে খুব তীক্ষ্ণ চোখে সেই হাসি অবলোকন করে তানিয়া। এককালে এমন লাজুক হয়ে সেও হাসতো, কল্পনায় নিজের একটা সংসার সাজাতো। আজ বুঝতে পারছে সেই সংসারটা হয়তো শুধু কল্পনায় থাকবে, বাস্তবে রূপ নিবে না। কল্পনার সংসারকে বাস্তবে রূপ দিতে হলে সম্পর্কে থাকা দুজনেরই একান্ত প্রচেষ্টা প্রয়োজন। সে সিরিয়াস হলেও হয়তো অপর পক্ষের মানুষটা তাকে নিয়ে উদাসীন। এগুলো ভাবলেই দম বন্ধ হয়ে আসে তার। বুকে খুব তীক্ষ্ণ যন্ত্রণা হয়। চোখের ইশারায় পিয়াকে নিজের কাছে ডাকে তানিয়া। পিয়ার হাত মুঠে নিয়ে অনুরোধের স্বরে বলে, আমি যেই ভুল করেছি সেই একই ভুল তুই করিস না। বেঁচে থাকতেও চিন্তা লাশ হয়ে যাবি। না পারবি ছাড়তে, না পারবি ভুলতে। কল্পনায় সাজানো সংসারটা তোকে তিলে তিলে মারবে। ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কার সঙ্গে কথা বলি জানতে চাস তুই? আমি জানতে চাই না কার সঙ্গে কথা বলিস, শুধু এটুকু বলবো, আমার মতো ভুল করিস না। হঠাৎ দরজার ঠকঠক শব্দে নিজেদের মধ্যকার আলাপচারিতা বন্ধ রাখি দুজন। ভেতরে আসবো মা? রেহানা বেগমের আওয়াজ পেয়ে নড়চড়ে বসে দুজন। হালকা হেসে বলল, ভেতরে আসুন আন্টি। মাঝবয়সী মহিলা রুমে এলেন, ঠোঁটে কোণে হাসি বিদ্যমান ওনার। অনেকদিন হয় তোমাদের সাথে ঠিকমতো কথা হয় না। তোমারও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, আমিও কাজ নিয়ে ব্যস্ত, সময় হয়ে ওঠে না। পিয়া সরিকে রেহানা বেগমকে জায়গা করে দিল বসার জন্য। দুজনে একে একে বলে উঠল, বসুন আন্টি। আসুন একটু জমিয়ে আড্ডা দেই। পড়াশোনা আর পরীক্ষা দিতে দিতে আমাদের মাথাও হ্যাং হয়ে গিয়েছে। ভদ্রমহিলা উৎসাহিত হয়ে বসে পড়লেন নিজের মেয়ের বয়সী দুজনের সঙ্গে গল্প করার জন্য। কথার ফাঁকে কেউ একজনকে ডেকে বললেন মুড়ি মাখা দেওয়ার জন্য, যেন আড্ডা আরেকটু জমে ওঠে। পিয়া এবং তানিয়া গল্পে গল্পে এতটাই মগ্ন হয়ে গেল যে নিজেদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল সেটাই ভুলে গেল দুজন। বাপি, আমার শুধু তানভীরকেই চাই, এনে দাও না, নয়তো আমিও মায়ের মতো সারা জীবনের জন্যই হারিয়ে যাব। মেয়ের মাথাটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেন গোলাম মোস্তফা। প্রিয়তমা স্ত্রীকে হারানোর পর একমাত্র মেয়েকে অবলম্বন করে বেঁচে আছেন তিনি। বুঝার পর থেকে যা চেয়েছে মুহূর্তেই চোখের সামনে হাজির করেছেন তিনি। মেয়ের চোখের পানি সহ্য হয় না বলে ফুলের টোকা দূরে থাক ধমক পর্যন্ত দেননি। আর আজ কিনা মেয়ে একটা ছেলের জন্য কান্না করছে, সহ্য হচ্ছে না ওনার। কাঁদে না মা, বাপি কথা দিয়েছে না তানভীরকে আমি তোমার করে দেবো। বিশ্বাস হয় না আমার কথা? প্রমিস তো মা। মানতে নারাজ টিনা। বাপি, তানভীর কেন বিয়ে করে নিল? আমার খুব কষ্ট হচ্ছে বাপি। ও কি বোঝে না আমি কতটা ভালোবাসি ওকে? বিয়ে করেছে তো কি হয়েছে? ছেলেরা এমন দুই একটা বিয়ে করলে কিছু হয় না। বিয়ে যেমন করেছে আবার ছেড়েও দিবে, শুধু সময়ের অপেক্ষা। পথের কাটে কীভাবে উপড়াতে হয় আমার জানা আছে। আমি জামালের সঙ্গে কথা বলবো কীভাবে কী করা যায়। ওরা একসাথে থাকার আগেই তানভীরকে আমার করে দাও বাপি, আমি তোমার কাছে আর কিছুই চাই না। গোলাম মোস্তফা আশ্বস্ত করলেন মেয়েকে। মেয়ে আজ পর্যন্ত যা চেয়েছে তাই দিয়েছেন, এখন ভালোবেসে একজনকে চাইছে, এর এমন কি এনে দিবেন। বাই হোক আর পাই কুক, মেয়ে আবদার প্রণে যদি কাউকে পৃথিবী থেকে সরাতে হয় পিছুপা হবেন না, তাই করবেন তিনি। বেআই সাহেব ফোন ধরছে না কেন? চোখ বুজে কিছু একটা ভাবছিলেন জামাল এহতেশাম। স্ত্রীর কথা শুনে চোখ মেলে তাকান তিনি। পরক্ষণে আবারও চোখ বুজে রইলেন। গাছড়া ভাব ওনার, শুনো যেন শুনেননি। উত্তর দিচ্ছ না কেন? জামাল এহতেশাম
ভাবলেশীন জবাব দিলেন। আমার মোবাইল, আমি কার ফোন ধরবো আর কার ফোন ধরবো না সম্পূর্ণ আমার ইচ্ছে। আমায় রাগিও না এহতিশাম, ভালো হবে না বলে দিচ্ছি। রাগার আর বাকি আছে কোথায়? আমি তোমার সময় দেইনি, সে রাগই তো এখন কাজ করলে। জামাল এহতেশাম আবারও গাছাড়ার জবাব দিলেন। আমায় কি শেষ বয়সে এসেও একটু শান্তি দিবে না তুমি? নোটিসে বসলেন জামাল এহতেশাম। ভ্রুকুচকে গভীর কণ্ঠে জানতে চাইলেন, তুমি তোমার জীবনে অসুখী? সুখ আসলে কোনটা সেটা জানলে তো হতোই। আমি সেসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তুমি এখন আমার সামনে বেআই সাহেবকে ফোন দিবে। আমি পারবো না। এখন আমাকে ফোন দিতে আসো কেন? বিয়ের আগে তো দেয়নি। দিয়েছে কি দেয়নি সেটা আমি জানি, আর তুমিও জানো। অযথা দোষারোপ করবে না। তুমি এখনই ভদ্রলোককে ফোন করবে। তার কিরমির করে চাইলেন জামাল এহতেশাম। ক্রোধিত স্বরে বললেন। হাতের কাছে পানিপূর্ণ একটা গ্লাস দেখতে ফেলে দিলেন তাহমিনা হক। কঠিন স্বরে বললেন, আমি তোমার কথা শুনতে বাধ্য নই মীরা। এই বয়সে এসে আমি অবাধ্য হলে মেনে নিতে পারবে তো? আরও তেতে ওঠেন জামাল এহতেশাম। তুমি কিন্তু ইচ্ছা করে অশান্তি করছো। শুধু শুধু ঝামেলা পাকিয়ে কি মজা পাচ্ছ তুমি? দাঁতে দাঁত পিষেন তাহমিনা হক। চাপা স্বরে বলেন, তুমি সেই সুযোগটা আমায় করে দিচ্ছ কেন? এক্ষুনি ফোন লাগাও, নয়তো আমি আরো অশান্তি করব। জামাল এহতেশাম বাধ্য হলেন ফোন করতে। চাপে পড়ে 2 মিনিট কথা বলেন বেলাল শেখের সঙ্গে, তারপর ব্যস্ততা দেখিয়ে রেখে দিলেন ফোন। কথা শেষ হতেই বিশ্বজের হাসি হাসলেন তাহমিনা হক। এ যেন অসাধ্যকে সাধন করেছেন তিনি। আগে কথা বললেই হতো, শুধু শুধু আমার এত দামের গ্লাসটা ভাঙতে হতো না। কটমট চোখে তাকালেন জামাল এহতেশাম। চোখের দৃষ্টিতেই যেন ভস্ম করে দিবেন স্ত্রীকে।